ডিভোর্সের পেপার হাতে নিয়ে কোর্টের সামনে দাঁড়িয়ে আছে মুগ্ধ। চোখ তার পানিতে টইটই করছে। চোখের সামনেই তার স্বামী প্রাক্তন স্বামী তার আপন চাচাতো বোনের সাথে চলে যাচ্ছে। হ্যাঁ, আজ শেষ হয়ে গেছে আরিশ আর তার সম্পর্কের সব বাঁধন। আজ সব বাঁধন থেকে আরিশ বিচ্ছিন্ন করে দিয়েছে মুগ্ধকে। 2টা বছরের সম্পর্ক এক নিমিষে পায়ে গুড়িয়ে দিয়েছে আরিশ। বিয়ে নামক পবিত্র সম্পর্ক, যেই সম্পর্কে তারা মহান আল্লাহর পবিত্র কালাম পড়ে সাক্ষী রেখে একে অন্যকে গ্রহণ করেছিল, আজ সেই সম্পর্ক একটা তিক্ত 3 শব্দ দিয়ে শেষ হয়ে গেল। মুগ্ধের ভেতরটা বারবার চিৎকার করে এটাই বলছে, যেও না আরিশ, আমাকে ছেড়ে যেও না। আমি যে থাকতে পারবো না তোমায় ছাড়া। আরিশ মুগ্ধের বিচ্ছেদের কারণ একটাই, মুগ্ধের এক কঠিন অপূর্ণতা। আর সেটা হলো মা না হতে পারার অপূর্ণতা। হ্যাঁ, মুগ্ধ কোনোদিন মা হতে পারবে না। এই কঠিন সত্যটা যেদিন সে জেনেছিল সেদিন নিজেকে পৃথিবীর একজন অপূর্ণ নারী মনে হচ্ছিল তার। মুগ্ধ সেদিন আরিশের বুকে চিৎকার করে কেঁদেছিল। আরিশ সেদিন ভরসা দিয়েছিল তাকে সব ঠিক হয়ে যাবে। তবে সেই ভরসার ফল এটাই ছিল তাকে একা করে দেওয়া। এই অপূর্ণতার জন্য আরিশ তাকে ছেড়ে দিল। আজ যে সে আরো ভেঙ্গে গেল। আজ কার বুকে মাথা রেখে কাঁদবে? যার বুকে কাঁদত সেই তো আজ তাকে সরিয়ে দিল। মুগ্ধ কোর্ট থেকে বেরিয়ে রাস্তায় আসল। আকাশে কালো মেঘের ভিড় জমেছে। আজ আকাশেরও মনে হয় মুগ্ধের মতো কষ্ট, তাই আজ বর্ষণ হবে সুখের নয় আকাশের দুঃখের বর্ষণ। মেহরুবা ইসলাম মুগ্ধ। নাম মুগ্ধ, যেমন মেয়েটাও তেমন মুগ্ধকর। হালকা ফর্সা গায়ের রং, গোলগাল চেহারা, সব মিলিয়ে মাশাল্লাহ। মুগ্ধ মেহরাব খানের ছোট মেয়ে। মেহরাব খান ও মেহেজাবিন ইসলামের বড় ছেলে আরিয়ান খান মেহের। মেহেরের 8 বছর আর মুগ্ধের 5 বছর বয়সের সময় মেহরাব আর মেহেজাবিনের একটা দুর্ঘটনায় মৃত্যু হয়। যদিও মুগ্ধের নানা বাড়িরা এটা দুর্ঘটনা মানে না, তাদের মতে এটা একটা মার্ডার। তবে সেরকম প্রমাণ বা ক্লু না পাওয়ায় এটাকে সবাই দুর্ঘটনাই বলে। মুগ্ধ ও মেহেরের মা বাবা মারা যাওয়ার পর মুগ্ধ ও মেহেরকে তাদের দাদাবাড়ি ও নানাবাড়ি আলাদা করে নেয়। মেহেরকে নিয়ে যায় তার মামারা আর মুগ্ধকে নিয়ে যায় তা চাচা মাহফুজ খান। মেহের মুগ্ধ একে অপরের সাথে দেখা তেমন করতে পারত না। 2 ভাইবোনের মাঝে দেয়াল হয়ে যায় মামা চাচারা। মেহের তাদের সাথে থাকতে চায়নি, কিন্তু তারা মেহেরকে জোর করে রেখে দেয়। পরিবারের কারণে ভাইবোনের সম্পর্ক হয়ে যায় আলাদা। মাহফুজ খানের পরিবার বলতে তার স্ত্রী আর তার 2 মেয়ে। বড় মেয়ে সামিয়া, ছোট মেয়ে সায়মা। সালমা খান কোনোদিন মুগ্ধকে সহ্য করতে পারেনি। যখন থেকে মুগ্ধ তাদের কাছে এসেছে তিনি একদম ওর সাথে ভালো আচরণ করেননি। মুগ্ধ যখন তাদের কাছে আসে তখন সায়মা 2 বছরের ও সামিয়া 7 বছরের। সামিয়া মুগ্ধকে অনেক ভালোবাসত। পুরো বাড়িতে মাহফুজ খান আর সামিয়া মুগ্ধকে ভালোবাসত। মুগ্ধকে সবসময় সালমা খান কাজের মেয়ের মতো ট্রিট করত। বাড়ির সব কাজ ওকে দিয়ে করাত। অতটুকু মেয়ে যার খেলার কথা, সে তখন বাসন মাজত, কাপড় ধুত। সালমা খান মুগ্ধকে অনেক বকতেন, একটা সময় মারতেও লাগেন। মুগ্ধ নীরবে অশ্রু ফেলত, কাউকে কিছু বলতে পারত না। মাহফুজ খান অনেকবার আটকাতে গেছেন, বিনিময়ে সালমা তাকে এটাই বলেছেন, তোমার ভাইয়ের আগাছা এখানে রাখতে হলে আমি যা বলবো, যা করাবো তা করেই ওকে থাকতে হবে। আমার কথায় চলতে না পারলে এক লাথি মেরে বের করে দেব ওকে। এই কথার পর মাহফুজ চেয়েও কিছু বলতে পারেনি। সামিয়া মুগ্ধকে ভালোবাসলেও সায়মা ছিল তার মায়ের মতো।
মুগ্ধকে পদে পদে ওর মায়ের কাছে মার খাওয়ানো ছিল সাইমার কাজ। মেহের মুগ্ধর সাথে দেখা করতে আসতে পারত সপ্তাহে একবার। একবারের বেশি অনুমতি দেওয়া হয়নি ওদের। মেহের যখন বোনকে দেখতে আসত তখন অনেক খেলনা, চকলেট, কাপড় নিয়ে আসত। মুগ্ধ ভাইকে পেয়ে ভাইয়ের কোলে ঢুকে বসে থাকত। পুরাটা দিন সেদিন ওর ভাইয়ের কোলটা ওর জন্য থাকত। মেহের চলে যেতেই সালমা মুগ্ধের থেকে ওকে মেরে ধমকে সব নিয়ে নিত। এভাবেই বড় হতে থাকে মুগ্ধ। মেহেরের 10 বছর যখন হলো ওর মামা ওকে নিয়ে চলে গেলেন কানাডা। সেখানেই ওর পড়াশোনা সবকিছু করাবেন তিনি। যেদিন মেহের চলে যাচ্ছিল সেদিন মুগ্ধ অনেক কেঁদেছিল। মেহের বোনকে সেদিন কথা দিয়ে গেছে ফিরে এসে সে বোনকে নিয়ে আসবে নিজের কাছে। এরপর কেটে গেছে 14 বছর। মুগ্ধ যখন কলেজে উঠে তখন তার পরিচয় হয় আরিশের সাথে। একই এলাকায় দুজনের বাড়ি। আরিশ তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। আরিশের মুগ্ধকে ভালো লেগে যায়। সরাসরি সে মুগ্ধকে প্রপোজ না করে সে একদম বিয়ের প্রস্তাব দেয় মুগ্ধের বাসায়। আরিশের আপন বলতে কেউ নেই, এতিম সে। আরিশ জব পাবার পরেই বিয়ের প্রস্তাব দেয় মুগ্ধের বাসায়। সালমা রাজি ছিল না এই বিয়েতে। এত ভালো ঘরে মুগ্ধ যাবে তা তার সহ্য হচ্ছিল না। সামিয়ার বিয়ে ততদিনে হয়ে গেছে। সালমা খানের মতো অমতে পাত্তা না দিয়ে মাহফুজ খান বিয়েতে রাজি হন। মুগ্ধকে জানালে সে না করে না। যাদের কাছে সে বড় হলো তাদের কথার অমত হবে কি করে। তবে চেয়েছিল ভাই আসলে বিয়ে করতে। কিন্তু মেহেরের সাথে তাদের কোনো যোগাযোগ হতো না। প্রথমে যা হতো কিন্তু এখন একদম হয় না। তাই বাধ্য হয়ে ভাইকে ছেড়েই বিয়ে করতে হয় মুগ্ধকে। মুগ্ধের বিয়ের সময় সাইমা ছিল না সবাই থাকলেও। সাইমাকে মাহফুজ খান বাড়ি থেকে আলাদা করে দিয়েছিল। কারণ সাইমার নামে অনেক বাজে অভিযোগ আসত রোজ। একদিন তো সাইমাকে তিনি নেশা করতে হাতে নাতে ধরেন। সেদিন সাইমাকে তিনি মেরে বাড়ি থেকে বের করে দেন। সালমা অনেক অনুরোধ করলেও লাভ হয় না। সাইমার যাওয়ার দায়ও এসে পড়ে মুগ্ধের ঘাড়ে। সালমার মতে মুগ্ধ সাইমার নামে ওর বাবার কান ভারী করেছে। সালমা খানের অত্যাচার তারপর আরও বেড়ে গেল। দেখতে দেখতে বিয়ে হয়ে যার আরিশ মুগ্ধের। 2 মুগ্ধ ভেবেছিল এই বিয়ে বুঝি তার জীবনে সুখ নিয়ে আসবে, সব কালো ছায়া সরিয়ে দেবে তার জীবন থেকে। কিন্তু একটা কথা আছে না, অভাগী যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। মুগ্ধের ভাগ্যেও তাই ছিল। বিয়ের পর আরিশের ভালোবাসায় মুগ্ধ ও ভালোবেসে ফেলে আরিশকে। 2 টুনাটুনির সংসার ভালোই যাচ্ছিল। আরিশের কেয়ারিং, লাভিং সব মুগ্ধকে অবাক করত। কিন্তু সুখ টিকল না। বিয়ের 2 বছর পর যখন মুগ্ধ জানতে পারল সে মা হতে পারবে না। সরাসরি ডাক্তার এমন বলেনি। মুগ্ধের প্রায় পেট ব্যথা থাকায় সে ডাক্তার দেখালে ডাক্তার জানায় তার জরায়ুতে সমস্যা আছে। সে সন্তান গ্রহণ করতে সক্ষম 40% আর 60% অক্ষম। এটা শুনে মুগ্ধ ধরেই নিয়েছে সে মা হতে পারবে না কোনোদিন। আরিশকে জানানোর পর আরিশ মুগ্ধকে সান্ত্বনা দিয়েছিল। তবে এরপর পাল্টে যেতে থাকে সব। আরিশের মাঝে সেদিনের পর 2 মাস ধরে মুগ্ধ অনেক পরিবর্তন পেয়েছে। আগের আরিশ আর এই আরিশ একদম আলাদা ছিল। রাত করে বাড়ি ফেরা, মুগ্ধকে অবহেলা করা সব। এরপর চলে আসে সেই কালো রাত। আরিশ মুগ্ধকে জানায় সে আর মুগ্ধের সাথে থাকতে চায় না। মুগ্ধ সন্তান জন্ম দিতে পারবে না। সে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হতে পারবে না, তাই সে মুগ্ধের সাথে থাকবে না আর। মুগ্ধ সেদিন আরিশকে শুধু এটাই বলেছিল, মুগ্ধ
মেয়েটা কে আরিশ? আরিশ করতেই দেখতে পাবে। এর 1 সপ্তাহ পরেই ডিভোর্স পেপারে সাইন করতে করতে যায় মুগ্ধ আরিশ। সেখানে গিয়ে যে এভাবে চমকে যাবে মুগ্ধ আশা করেনি। তারই আপন চাচাতো বোন সায়মাই তার সংসার ভাঙল। মুগ্ধ কিছু যেন বলার ভাষা হারিয়ে ফেলেছিল। এরপর উকিল এসে তাদের ডিভোর্স পেপার দেয়। মুগ্ধকে যখন সাইন করতে দিল মুগ্ধের হাত কাঁপতে থাকে। চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে লাগে মুগ্ধের। কে জানে সেই পানি আরিশ দেখেছে কিনা, আর দেখলেও তার মনে কোনো প্রভাব ফেলেছে কিনা। মুগ্ধের সাইন শেষ হতেই আরিশও জলদি সাইন করে দেয়, যেন সাইন করলেই সব ঝামেলা শেষ। হ্যাঁ, হয়ে গেল ডিভোর্স তাদের। আজ থেকে মুগ্ধ হয়ে গেল ডিভোর্সি। কিছু সময় আগেও যে ছিল স্বামী এখন সে হয়ে গেল প্রাক্তন স্বামী। সাইন করা শেষে উকিল দুইজনকে 2টো কপি দেয়। আরিশ মুগ্ধের দিকে একটা খাম এগিয়ে দেয় আর বলে, আরিশ, এই নেও তোমার পাওনা। বিয়েতে যেই দেনমোহর তোমার প্রাপ্য ছিল সেই টাকা। মুগ্ধ কেন জানি ফিরিয়ে দিল না, টাকাটা নিয়ে নিল। আরিশ সায়মাকে নিয়ে বেরিয়ে গেল, একবারও তাকালো না আর মুগ্ধের দিকে। সায়মার মুখে ছিল কোনো কিছু হাসিল করে নেওয়ার হাসি। আরিশের চোখ তা এড়ালেও মুগ্ধের চোখ এড়ায়নি সেটা। মুগ্ধ বেরিয়ে এলো কোর্ট থেকে। অতীত থেকে ফিরে আসলো মুগ্ধ। অতীতের কথা ভাবতে ভাবতে বৃষ্টি নেমে গেছে তা খেয়াল করেনি। একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে মুগ্ধ। আজ কেন জানি মায়ের কথা খুব মনে পড়ছে। মা থাকলে তার কোলে আজ মাথা রেখে কাঁদতে পারত মুগ্ধ। মা বাবার কবরটা দেখে আসবে আজকে সে। বাবার চোখের মণি ছিল মুগ্ধ। আচ্ছা, আজ তার বাবা থাকলে তার মনির এত কষ্ট কি মানতে পারত সে? না পারত না। সন্তানের কষ্ট কোনো মা বাবা মানতে পারে না। বৃষ্টি থেমে গেছে। আকাশে একদল সাদা মেঘ এসে খেলা করছে। মুগ্ধ গাছতলা থেকে বেরিয়ে আসলো। এখন তার প্রথম কাজ মা বাবার কবর দেখে আসা। তাই পা চালালো সেই দিকে। বাবা মায়ের কবর দেখে এসে এখন মুগ্ধ একটা কথাই ভাবছে, কোথায় যাবে এখন সে? তার যাওয়ার মতো যে কোনো জায়গা নেই। এত বড় দুনিয়ায় তার আপন কেউ নেই। মুগ্ধ এসব ভাবছে আর হাঁটছে। এই মুহূর্তে চাচার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। তাই মুগ্ধ চাচার বাসায় যাওয়ার জন্য পা বাড়াল। কানাডায় নিজের অফিসে বসে আছে মেহের। পড়াশোনা শেষ করে সব অফিসে বসেছে সে। তার মামার এই বিজনেস সে এখন দেখাশোনা করবে। মামা তার মারা গেছেন কয়েক বছর আগে। মামিও নেই। মামার কোনো সন্তান না থাকায় মেহেরকেই সব দিয়ে গেছেন তারা। আর তাছাড়া মেহেরের মা বাবার রেখে যাওয়া সব সম্পত্তি মেহের 18 বছর হবার পরেই পেয়ে গেছে। মেহেরাব উইল করে রেখে গেছিল মেহেরের 18 হলে সব সম্পত্তি ওর নামে হবে। মেহেরের থেকে মুগ্ধ তার ভাগ নিতে পারবে। মেহের এখন খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় আছে। তার চড়ুই পাখি যে তার অপেক্ষায় আছে। বোনকে এবার নিয়ে আসবে নিজের কাছে। অনেক দূরে রেখেছে বোনকে, কিন্তু আর নয়। মেহের জানে না যে মুগ্ধের বিয়ে হয়ে গেছে। মেহেরকে কেউ জানায়নি এটা। মেহেরের মামা জানার পরেও এটা জানায়নি তাকে। মেহেরের সাথে মুগ্ধের তেমন যোগাযোগ করতে দিতেন না মেহেরের মামা মেহেরকে। তাই মেহের জানে না যে মুগ্ধের বিয়ে হয়ে গেছে। মুগ্ধ দাঁড়িয়ে আছে ওর চাচার বাসার সামনে। খুব ভয় কাজ করছে ওর ভেতর। তার চাচা চাচি যদি জানে সায়মা আরিশের সাথে তাহলে কি হবে, আর তার যে ডিভোর্স হয়ে গেছে তারা কি মেনে নেবে ওকে বাড়িতে? একজন ডিভোর্সি মেয়েকে তো সমাজে সবাই কালো চোখে দেখে।
ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে মুগ্ধ। তার সামনে তার চাচা বসে আছে। টেবিলের উপর পড়ে আছে মুগ্ধের ডিভোর্স পেপার আর তার অক্ষমতার রিপোর্ট। মুগ্ধের চাচা চুপ করে আছে। মুগ্ধ নিজেও চুপ করে আছে। সালমা ইতিমধ্যে মুগ্ধকে অনেক কথা শুনিয়ে ফেলেছেন। কিছুক্ষণ আগে মুগ্ধ অনেক সাহস নিয়ে চাচার বাসায় এসে কলিং বেল বাজায়। দরজা মুগ্ধের চাচাই খুলেন। এতদিন পর প্রাণপ্রিয় ভাতিজিকে দেখে অনেক খুশি হন তিনি। মুগ্ধকে ভিতরে আসতে বলেন তিনি। মুগ্ধ ভিতরে ঢোকার পর ওর চাচা আরিশের খোঁজ করেন, কিন্তু মুগ্ধ কিছু বলে না। এই সন্ধ্যায় মুগ্ধকে বাসায় দেখে অবাক হয় সালমা। সামিয়া এসেছে বাসায়। সামিয়া 5 মাসের প্রেগন্যান্ট। তাই মায়ের বাসায় কিছুদিন থাকতে এসেছে। সামিয়া মুগ্ধকে দেখে ওর সাথে কথা বলতে যায়। মুগ্ধ সোফায় বসতেই ওর চাচা ওকে প্রশ্ন করে, মাহফুজ, কি ব্যাপার? মুগ্ধ, জামাই কই? আর তুই এই সন্ধ্যায় একা আসলি যে? মুগ্ধ কিছুক্ষণ চুপ থাকার পর ওর ব্যাগ থেকে ডিভোর্স পেপার আর ওর অক্ষমতার ফাইলটা বের করে মামার সামনে দেয়। মাহফুজ দুটোই দেখে অবাক হয়ে যায়। সালমা তো মুগ্ধের রিপোর্ট দেখেই শুরু করে দেয় মুগ্ধকে গালমন্দ দেওয়া। সালমা, দেখলা তো? আমি আগেই জানতাম এই মেয়ে একটা অপয়া। ছোটবেলায় তো মা বাবাকে খেয়েছে, তারপর আমাদের ঘাড়ে এসে উঠেছিল। যাও একটা বিয়ে হয়েছিল, সেটাও কপালে টিকল না। তার ওপর এই মেয়ে বাজা বন্ধা। একদম অলক্ষী এই মেয়ে। এবার আবার আসছে আমাদের বাড়িটা নষ্ট করতে। আমার মেয়েটা প্রেগন্যান্ট, এবার আমার মেয়েটার ক্ষতি করবে এই মেয়ে। আমি বলে দিলাম এই অপয়া অনামুখকে যেন এই বাড়িতে কোনো জায়গা দেওয়া না হয়। সালমা বেগমের বলা প্রত্যেকটা কথা তীরের মতো গিয়ে লাগছে মুগ্ধের বুকে। কিন্তু মুগ্ধ চুপ করে আছে। আজ কিছুই বলার নেই তার। সালমা মুগ্ধকে গালি দিতে দিতে সামিয়াকে ওর থেকে উঠিয়ে নিয়ে যায়। বর্তমানে মাহফুজ মুগ্ধকে উদ্দেশ করে বলে, মাহফুজ, মেয়েটাকে কিছু জানতে পেরেছিস? চাচার কথায় অবাক হয় মুগ্ধ। সাথে চিন্তায় ও পড়ে যায়। কারণ সে কিভাবে বলবে সাইমা যে তার ঘর ভেঙেছে। একেই তো প্রথমে সাইমা বিগড়ে গেছে, নেশা পর্যন্ত করেছে, যার জন্য চাচা ওকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন যদি এটা জানতে পারে তবে যে চাচা মরে যাবে। মুগ্ধ আস্তে করে বলে, মুগ্ধ, না, জানতে পারিনি। মাহফুজ, আচ্ছা তুই চিন্তা করিস না। কারো ঘর কেউ ভেঙ্গে ভালো থাকতে পারে না। উপরে আল্লাহ আছেন। তুই এখানেই থাকবি। সালমা সামিয়াকে রুমে দিয়ে এসে নিচে এসে স্বামীর মুখে এই কথা শুনে রেগে যায়। রেগে চিৎকার দিয়ে বলে, সালমা, তুমি এই অপয়া মেয়েটাকে বাসায় রাখবা? তোমার কি মান সম্মানেরও ভয় নেই? কাল যখন পাড়া প্রতিবেশী জানবে যে বাজা বলে ওকে ওর স্বামী ছেড়ে দিয়েছে, তখন আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? মাহফুজ, চুপ করো সালমা। তখন থেকে এই নিচু ভাষাগুলো বলেই যাচ্ছ। ভুলে যেও না তোমারও একটা মেয়ে আছে। আপন না ভাবো, অন্ততপক্ষে ওকে এভাবে বলো না যে মেয়েটা মরে যায়। ও এখানেই থাকবে। আর এটাই আমার শেষ কথা। মুগ্ধ, তুই তোর আগের রুমে যা। ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। মুগ্ধ চাচার কথায় আস্তে করে উপরে ওর সেই আগের রুমে চলে যায়। আর সালমা নিচে বসে রাগে ফুঁসতে থাকে। মুগ্ধ নিজের রুমে আজ 2 বছর পর আসল। বিয়ের পর 2-3 বার আসছিল, এরপর আর আসে নাই। মুগ্ধ গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে বারান্দায় আসে। সন্ধ্যা গিয়ে রাত এসেছে ধরনীর বুকে।
শীতের রাত বলে অনেক ঠান্ডা বাতাস বইছে। মুগ্ধ চোখ বুজে একটা কথা ভাবতে লাগল। স্বামীরা প্রেমিক হতে চায় ঠিকই, তবে সেটা তার নিজের স্ত্রী বাদে অন্য সব নারীর প্রেমিক হতে চায়। হ্যাঁ, আরিশ প্রেমিক হয়ে গেছে, তবে মুগ্ধের নয়। সে হয়ে গেছে সাইমার প্রেমিক। স্বামী ছিল মুগ্ধের আর প্রেমিক হল সাইমার। হায়, ভাগ্যের কি পরিহাস! আজ তার এই অপূর্ণতার কারণেই আজ তার স্বামী তাকে ছেড়ে দিল ও সমাজের কাছে আজ সে এক বন্ধ্যা ডিভোর্সি নারী। এই সমাজে টিকে থাকা যে বড্ড কঠিন হয়ে যাবে তার জন্য। সে কি জানে সে কিভাবে তার জীবনের শেষ থেকে শুরু করবে? এসব কথা ভাবতে ভাবতেই মুগ্ধের চোখে পানি জমে আসল। না চাইতেও বেহায়া চোখগুলো তার ভিজে যায় বারবার। মুগ্ধ চোখের পানি মুছে রুমে আসে। খুব ক্লান্ত লাগছে আজ তার। সারাদিন এত চাপ নিয়ে শরীর এখন ছেড়ে দিয়েছে। মুগ্ধ গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর ডুব দিল ঘুমের রাজ্যে। 4 একটা 3 মাসের বাচ্চাকে কোলে করে ঘুম পাড়াচ্ছেন মিসেস খান। নাতনি তার ঘুমানোর নামই নিচ্ছে না। মিসেস খান কত চেষ্টা করছেন, কিন্তু মেয়েটা ঘুমাচ্ছে না, উল্টো কেঁদেই যাচ্ছে। সারাদিন পর বাহির থেকে মাত্র আসল সাদাফ। বাসায় ঢুকেই মাকে মেয়েকে এভাবে দেখে অবাক হল সাদাফ। সাদাফ মাকে ডেকে বলল, সাদাফ, মা, কি হয়েছে? প্রাপ্তি এভাবে কাঁদছে কেন? সাদাফের মা সাদাফ এসেছে দেখে খুশি হয়ে বলে, মিসেস খান, যাক তুই আসলি তাহলে। দেখ না, দিদিভাইকে সেই কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাচ্ছেই না, কেঁদেই যাচ্ছে। সাদাফ, আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে এসে ওকে নিচ্ছি। সাদাফ তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে মেয়েকে মায়ের কোল থেকে নিয়ে রুমে আসে। মেয়েকে বুকের সাথে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সাদাফ। প্রাপ্তি সাদাফের বুকে আসতে আসতে করে ঘুমিয়ে গেল। সাদাফ মেয়েকে দোলনায় শুইয়ে দিয়ে নিচে গেল। মিসেস খান খাবার রেডি করছে সাদাফের জন্য। সাদাফ খাবার টেবিলে বসল। মিসেস খান প্লেটে খাবার দিল। সাদাফ খাচ্ছে, তখন মিসেস খান বলেন, মিসেস খান, এভাবে আর কত? সাদাফ, কি কত? মিসেস খান, এভাবে আর কত চলবে? মানুষের জীবনে অনেক কিছু হয়, তাই বলে কি তার জীবন থেমে থাকে? কত করে বললাম যে তুই আবার তোর জীবনটা নতুনভাবে শুরু কর। নিজের জন্য না হলেও অন্ততপক্ষে মেয়েটার জন্য হলেও কর। অতটুকু মেয়ে মাকে ছাড়া আছে। আমি একা আর কত ওকে সামলাব? আজ আছি কাল নাও থাকতে পারি। আমি চলে গেলে কে দেখবে তোকে ওকে? সাদাফ খাওয়া রেখে মায়ের দিকে তাকিয়ে বলে, সাদাফ, মা, আমি তোমাকে আগেও বলেছি, আমি আমার পুরোটা জীবন একজনকেই ভালোবেসেছি আর তাকেই ভালোবাসব। আজ সে নেই বলে আমি আরেকজনকে এই মনে জায়গা দেব? এটা আমি পারব না। আমি মীরাকে ভালোবাসি মা, আর সব সময় বেঁচে যাব। আর আমি চাই না অন্য কেউ এসে প্রাপ্তিকে সৎ মেয়ের মতো ট্রিট করুক। আমি প্রাপ্তির গায়ে একটা আঁচড় দিতে চাই না। আমার জীবনে আর কোনো শেষ থেকে শুরু হবে না। আমি আমার মেয়েকে নিয়েই হ্যাপি থাকব মা। আমার মেয়ের মাও আমি, বাবাও আমি। সাদাফ খাওয়া রেখে চলে যায় হাত ধুয়ে। মিসেস খান ডাকতে চেয়ে ছেলেকে আর ডাকলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে সব গুছিয়ে তিনি রুমে চলে যান। সাদমান খান সাদাফ একজন 28 বছরের যুবক, পেশায় একজন ভার্সিটির প্রফেসর, সাথে বাবার ব্যবসা দেখাশোনা করে। সাদাফের বাবা মারা গেছে 3 বছর আগে। সাদাফের একটা বোন আছে, সাদিয়া, যার বিয়ে হয়ে গেছে। সাদাফও বিয়ে করেছিল ভালোবেসে। বিয়ে করেছিল সাদাফ প্রিয়া।
বিয়ের 2.5 বছরের মাথায় তাদের ঘর আলো করে আসার সংবাদ পায় তারা। কিন্তু প্রেগনেন্সির 8 মাসের মাথায় অসাবধানতার কারণে পড়ে যায় প্রিয়া, যার ফলে ইমার্জেন্সি ডেলিভারি করা লাগে, যেখানে বাচ্চা বাঁচলেও প্রিয়াকে বাঁচানো যায়নি। অনেক রক্তক্ষরণ হয়েছিল প্রিয়ার। প্রিয়ার মৃত্যুর পর সাদাফ মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেয়। সাদাফের মা অনেকবার বলেছে বিয়ে করতে আবার, কিন্তু সাদাফ একদম স্পষ্ট জানিয়ে দেয় সে আর বিয়ে করবে না। সাদাফ নিজের রুমে এসে মেয়েকে একবার দেখে তারপর বারান্দায় গিয়ে বসে। এই নিস্তব্ধ রাত তার সঙ্গী এখন। এই রাত জানে সাদাফের সব কষ্ট। সাদাফ রকিং চেয়ারে বসে। প্রিয়ার জায়গা কাউকে দেওয়া তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মানুষ মরণশীল, আজ হক কাল সে বা তার মাও মারা যেতে পারে, কিন্তু সে আরেকজনকে বিয়ে করলে সে যে প্রাপ্তিকে ভালোবাসবে তার গ্যারান্টি কি? সাদাফ আকাশপানে চেয়ে আছে আর নিজ মনে বলছে, খুব তো মজায় আছো তাই না আমাকে একা রেখে? আচ্ছা, স্বার্থপরের মতো আমাকে বাবুকে একা রেখে চলে গেলে কেন? তুমি তো জানো আমি পারবো না তোমাকে ভুলে অন্য কাউকে জীবনে আনতে। তবে কেন চলে গেলে কেন? প্রিয়তমার মৃত্যু মানে এই না সে চলে গেছে, সে আছে আপনার পাশে ছায়া হয়ে। নন্দিনী। সাদাফ উঠে চলে আসে রুমে। মেয়েকে কোলে করে খাটে শুয়ে দেয়, তারপর নিজেও শুয়ে পড়ে পাশে। শীতের সাথে পাল্লা দিয়ে চলছে বৃষ্টির আনাগোনা। বৃষ্টি পাল্লা দিয়ে নিয়ে আসছে শীতকে। চারিদিকের কুয়াশা মিশ্রিত কালো মেঘে ঘেরা। আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠল মুগ্ধ। শীতে কুকড়ে যাচ্ছে সে। আস্তে করে কম্বলের থেকে পা বের করে উঠে দাঁড়ালো মুগ্ধ। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসল। এসে ঘড়িতে তাকিয়ে দেখল 6টা বাজে। বাহিরে এখনো বৃষ্টি পড়ছে। মুগ্ধ আলমারি থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে নিল। তারপর চলে গেল রান্নাঘরে। এই শীতের দিনের সাথে বৃষ্টি। চাচা তার ভুনা খিচুড়ি খুব পছন্দ করে, সাথে ভর্তা আর ডিম ভাজি। মুগ্ধ তাই রান্না চাপালো চুলায়। চাচি উঠার আগেই রান্না করে দিচ্ছে। মুগ্ধ এক চুলায় খিচুড়ি বসিয়ে এখন ভর্তা বানানোর কাজে বসেছে। একে আলু, ধনে পাতা, সরিষা, মরিচ, শুটকি, সিম, ডিমের ভর্তা বানিয়ে নিল। সাথে আচারের তেলও নিল একটা বড় বাটিতে। সব রান্না শেষ করে মুগ্ধ চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিল। তারপর সব খাবার টেবিলে রেখে নিজের জন্য পরিমাণ মতো প্লেটে নিয়ে নিজের রুমে গিয়ে খেয়ে নিল। খাবার খেয়ে সব গুছিয়ে রেখে আসল। এর মাঝেই ওর চাচি চাচা উঠে গেছে। মুগ্ধ আর নিজের রুম থেকে তাই বের হল না। এদিকে কানাডায় মেহের নিজের রুমে কফি মগ হাতে নিয়ে বসে আছে। আগামীকাল সে বাংলাদেশে যাবে। তার চড়ুই পাখির জন্য অনেক কিছু কিনে নিয়েছে সে। এখন শুধু সময়ের অপেক্ষা। মেহেরের ম্যানেজার আসলো তার রুমে। ম্যানেজার, স্যার আসব? মেহের, হ্যাঁ আসুন। ম্যানেজার ভিতরে এসে মেহেরকে বলল, ম্যানেজার স্যার, আমাদের বাংলাদেশের অফিসে আপনি যে যাবেন আপনার জন্য একটা পিয়ন নিয়োগ দিব কি? মেহের, হ্যাঁ দিন। ম্যানেজার, আচ্ছা আমি আজকেই ফোন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে বলছি। ম্যানেজার রুম থেকে চলে যায়। মেহের কফি নিয়ে ল্যাপটপ নিয়ে বসে। অন্যদিকে হাতে দুধের গ্লাস নিয়ে মায়ের রুমে আসে রুহি। গ্লাস হাতে নিয়ে রুমে এসে মায়ের পাশে বসে রুহি। রুহির মা মেয়েকে দেখে উঠে বসে। রুহি মাকে বলে, রুহি মা নেও, দুধটা খেয়ে নেও। রুহি মাকে দুধটা খাইয়ে দিল। তারপর মেডিসিন খাইয়ে দিল। এর মাঝেই ওদের বাড়ির দরজায় কেউ টোকা মারল।
রুহি উঠে গিয়ে দরজা খুলে দেখে পাওনাদার এসেছে। রুহি তাকে দেখে মাথা নিচু করে নিল। পাওনাদার রুহির মাথা নিচু করা দেখে সে চিল্লিয়ে বলল, পাওনাদার, আজকেও মাথা নিচু করে নিচ্ছেন? 5 মাসের পাওনা আছে আপনাদের কাছে। এত পাওনা রেখে ঘুমান কিভাবে আপনারা? আপনাদের কাছে রোজ আসলেই বলেন আজ না কাল দিব। বলি কি দেহ বেইচ্ছা হলেও আমার টাকা আমাকে ফেরত দেন। এত টাকা দেনা আর ওনারা সুখে বসে আছে। পাওনাদার গালি দিতে দিতে চলে গেল। আর রুহি নীরবে চোখের পানি ফেলল। রুহাইতা ইসলাম রুহি। মা বাবার বড় মেয়ে সে। অনার্স শেষ করে এখন একটা চাকরির জন্য হাহাকার করছে সে। রুহির বাবা মারা গেছে 5 মাস আগে। তারপর থেকে তাদের দুঃখের সীমা নেই। রুহিদের কাছে যা জমানো ছিল তা প্রায় শেষের পথে। মাথার ওপর এই ছাদটুকু ওর বাবা বানিয়ে রেখে গেছে। রুহির একটা ছোট ভাই আছে ক্লাস 10-এ পড়ে। রুহির মাও অসুস্থ। হার্টের রোগ আছে তার। ডাক্তার বলেছিল অপারেশন করাতে হবে। কিন্তু তাতেও অনেক টাকা লাগবে। রুহির এখন একটা চাকরির খুব প্রয়োজন। রুহির মা ঘরে শুয়ে সব শুনলেন। মেয়েটাকে এত বাজে কথা বলে গেল লোকটা, হায়। আরিশ বসে আছে অফিসে, তার পাশে বসে আছে সায়মা। একদম আরিশের গায়ের সাথে মিশে বসে আছে। আরিশের কেন জানি ভালো লাগছে না কিছু। মুগ্ধকে ছাড়া কেমন জানি খালি খালি লাগছে সব। সায়মা আরিশকে অন্যমনস্ক দেখে আরিশের গালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, সায়মা কি ভাবছ বাবু? আরিশ, হ্যাঁ, না কিছু না। সায়মা, আমি তো জানি তুমি কি ভাবছ। ওই মুগ্ধের কথা ভাবছ তুমি। কিন্তু তোমাকে তো তা ভাবতে দেব না আমি। মুগ্ধের জন্য আমাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওর জীবন থেকে সব সুখ আমি কেড়ে নেব, যেমন তোমাকে কেড়ে নিয়েছি। সায়মা আরিশের গালে হাত রেখে বলে, সায়মা, আরিশ, আমরা বিয়ে করব কবে? আরিশ, খুব তাড়াতাড়ি করব। সায়মা, আচ্ছা, তাহলে চলো ঘুরতে যাই। আরিশ, এখন? সায়মা, হ্যাঁ, এখন চলো চলো। আরিশ, আচ্ছা চলো। আরিশ সায়মার জোড়াজড়িতে আরিশ চলে গেল সায়মাকে নিয়ে ঘুরতে। এদিকে সামিয়া মুগ্ধের কাছে আসে গল্প করতে। বাসায় সারাদিন একা একা ভালো লাগে না তার। সামিয়া মুগ্ধের রুমে এসে দেখে মুগ্ধ হুমায়ুন স্যারের একটা বই পড়ছে। সামিয়া মুগ্ধের পাশে এসে বসল। সায়মাকে দেখে মুগ্ধ অবাক হল আর খুশি হল। সামিয়া মুগ্ধকে বলল, সামিয়া, কি করছিস? মুগ্ধ, এই তো বই পড়ছিলাম হুমায়ুন স্যারের। সামিয়া, ও আচ্ছা। মুগ্ধ, আরিশের কাছে জানতে চাসনি কেন তোকে ঠকালো? শুধুই তোর অপূর্ণতাই কি কারণ? মুগ্ধ সামিয়ার কথা শুনে একটু চুপ করে থেকে বলে, মুগ্ধ, না, কারণ আমি জানতে চাইনি। এই জন্য জানতে চাইনি কারণ আমি তাকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। আমি যাকে ভালোবেসেছিলাম সে এমন ছিল না। আমি আবারও বলছি, আমি তাকে ভালোবেসে ভুল করিনি, কারণ ভালোবাসাটা আমার। কিন্তু আমি ওকে বিশ্বাস করে ভুল করেছিলাম, কারণ বিশ্বাসের অংশীদার সে ছিল। আর সে আমার বিশ্বাসটা রাখতে পারেনি। সে মানুষটা সময়ের সাথে চেঞ্জ হয়ে গেছিল। আমার অপূর্ণতা ছিল আসল কারণ। সব ছেলেই চায় বাবা ডাক শুনতে। তাই সে বাবা ডাক শোনার জন্য অন্য কারো কাছে চলে গেছে। সামিয়া, কষ্ট হচ্ছে তোর, তাই না? মুগ্ধ আবার বলে, জানো তো, হুমায়ুন আহমেদ স্যারের একটা উক্তি আছে, যাকে হারিয়েছ তার জন্য কখনো আফসোস করো না।
কারণ সে কখনই তোমার ছিল না। তাকে মনে করে এক বিন্দু চোখের পানি ফেলা বোকামি। কারণ সে যদি তোমার হতো তাহলে তোমার কাছে থেকে তার পালানোর সাধ্য কখনই হতো না। সামিয়া কিছু বলতে যাবে তার আগেই সালমা আসে, সেখানে এসেই শুরু করে গালমন্দ মুগ্ধকে। সালমা, কত বড় সাহস, আমার মেয়েকে এইখানে নিয়ে আসছিস কেন? অপয়া মেয়ে। বাজা মেয়েদের, গর্ভবতী মেয়েদের কাছে থাকতে হয় না, জানিস না? এতে গর্ভবতী মায়ের ক্ষতি হয়। নিজে তো বাজা, এখন আমার মেয়েটাকে খেতে আসছে। তুই এই রুমে কেন আসছিস? আয়, তোর রুমে আয়। সামিয়া, মা তুমি ভুল বুঝতেছ। সালমা, চুপ একদম। মুগ্ধ সালমার কথা শুনে সামিয়াকে বলে। মুগ্ধ, সামিয়া আপু আমার রুমে আর এসো না তুমি। বলা যায় না যদি সত্যি কিছু হয়ে যায়। প্লিজ আর এসো না আমার রুমে। সালমা সামিয়াকে নিয়ে চলে গেল। আর মুগ্ধ চোখের জমানো পানি ছেড়ে দিল। মুগ্ধ কাঁদতে কাঁদতে বলে, আমি তো ইচ্ছা করে বন্ধা হইনি। আমার তো ইচ্ছা করে মা ডাক শোনার। আল্লাহ, আমারও তো একটা বাচ্চার খুব শখ। আমি তো ইচ্ছা করে বন্ধা হইনি। এদিকে সাদাফ মেয়েকে মায়ের কাছে রেখে চলে আসে ভার্সিটির ক্লাস নিতে। তারপর চলে যাবে অফিসে। সাদাফ ক্লাস শেষে গাড়িতে বসে ভাবছে, মেয়ের জন্য একটা কোনো বাচ্চা দেখাশোনা করে এমন কাউকে আনবে। কিন্তু এমন বিশ্বস্ত কাউকে কই পাবে? সেটাই ভাবছে সাদাফ। ভাবতে ভাবতে চলে আসে অফিসে। অফিসে এসে সে তার ম্যানেজারকে জানালে সে বলে সে দেখছে বিষয়টা। বিশ্বস্ত কাউকে সে খুঁজে দেবে। রাতে মুগ্ধ তার চাচার রুমে আসলো কথা বলার জন্য। মুগ্ধকে দেখে কাছে ডাকল মাহফুজ। মুগ্ধ চাচার কোলে মাথা রেখে বলল, মুগ্ধ চাচা, আমি কি আবার পড়াশোনা শুরু করতে পারি? মাহফুজ, হ্যাঁ, তুই চাইলে আবার শুরু করতে পারিস। মুগ্ধ বাকি কথা বলার আগেই সালমা বাহির থেকে বলে, সালমা, বাহ বাহ, কি সুন্দর। এত বছর আমাদের ঘাড়ে খেয়ে, এখন জামাইয়ের লাথি খেয়ে এসে এখন আবার আমাদের টাকা পয়সা ধ্বংস করার ইচ্ছা। আমি বলে দিচ্ছি, এই অপয়ার পিছনে আর একটা টাকাও তুমি নষ্ট করলে তোমার খবর আছে। মাহফুজ, সালমা থামো। মুগ্ধ, না চাচা, চাচি ঠিকই বলেছে। ভয় নেই চাচি, তুমি আমাকে ঘরে থাকতে দিয়েছ, খেতে দিচ্ছ, এই অনেক। আমি যেভাবে পারি টাকা জোগাড় করে পড়ালেখা করব। মুগ্ধ আর দাঁড়ায় না, চলে আসে তার রুমে। আজ বড্ড ভাইয়ের কথা মনে পড়ছে তার। বাবা মায়ের পর বড় ভাই হয় আপন ছায়া। সেই ভাই থেকেও নেই। খুব অভিমান জমে আছে তার মেহেরর উপর। মুগ্ধ আকাশ পানে তাকিয়ে বলে, মা বাবা মরে গেলে আপন বলতে কেউ থাকে না, নিজের ভাইও না। মুগ্ধ আবার কিছুক্ষণ চুপ থেকে বলে, কাউকে কাঁদিয়ে কেউ ভালো থাকতে পারে না। কারো চোখ থেকে পানি ঝরালে তার জবাব আল্লাহ তায়ালার কাছে দিতে হয়। এয়ারপোর্টে বসে আছে মেহের। একটু পর ওর ফ্লাইট। মেহেরের অনেক আনন্দ লাগছে। এত বছর পর সে দেশে যাচ্ছে। তার চড়ুই পাখির সাথে তার দেখা হবে। হয়তো চড়ুই পাখি তার রাগ করে আছে ভাইয়ের উপর, কিন্তু সে ঠিক রাগ ভাঙ্গিয়ে দেবে। কিছু সময় পর ফ্লাইট ছাড়ার অ্যানাউন্সমেন্ট করা হল। মেহের গিয়ে প্লেনে উঠল। কিছু সময় পর প্লেন টেক অফ করল। এখন শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশে পৌঁছানোর। এদিকে মুগ্ধ সকালে উঠে নামাজ পড়ে রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে রেখে নিজে খেয়ে রুমে চলে আসে। রুমে এসে বসে ভাবছে যে কিভাবে নিজের পড়ার খরচ সে নিজে চালাবে। মুগ্ধ ভাবছে কি করবে, তখন ওর এক বন্ধুর কথা মনে পড়ে যে ওকে এই সময় হেল্প করতে পারে।
মুগ্ধ তাড়াতাড়ি শিহাবের নাম্বারে কল লাগায়। কল রিসিভ হবার পর মুগ্ধ শিহাবকে সালাম দেয়। মুগ্ধ, আসসালামু আলাইকুম। শিহাব, ওয়ালাইকুমুস সালাম। কিরে, এত বছর পর আমার কথা মনে পড়ল? মুগ্ধ, মনে তো পড়ে সবসময়, কিন্তু কল দেওয়া হয় না রে। কেমন আছিস? শিহাব, এই তো ভালো। তুই দুলাভাই কেমন আছিস? দুলাভাই কথাটা শুনে মুগ্ধ কি বলবে বুঝতে পারছে না, তাও বলে, মুগ্ধ, আমি ভালো আছি। আচ্ছা শোন, তোকে একটা কথা বলতাম। শিহাব, হ্যাঁ বল। তারপর মুগ্ধ শিহাবকে সব বলে যে কি হয়েছে আর এখন ওর সমস্যার কথাও সব শুনে শিহাব বলে, শিহাব, আমি ভাবতেও পারছি না আরিশ এমন হবে। শেষে কিনা সাইমার সাথে ছি। তুই চাচাকে বলছিস না কেন ওর কথা? তোর চাচির জানা উচিত তার মেয়ের কথা। মুগ্ধ, না রে চাচা, এমনিতেও সাইমার জন্য অনেক কষ্টে আছে। সাইমা নেশায় আসক্ত, তাই চাচা ওকে বের করে দিয়েছিল বাসা থেকে। চাচি মনে করে আমি চাচার কানে এগুলা লাগিয়েছি, কিন্তু আমি জানতাম ঠিকই, কিন্তু চাচাকে কিছু জানাইনি। আমি তো চেষ্টা করেছিলাম ওকে বুঝানোর, কিন্তু কোনো লাভ হয়নি। এখন যদি এটা জানতে পারে চাচা, তবে সে মরেই যাবে। তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে, যা দিয়ে আমি আমার পড়াশোনাটা চালাতে পারি। শিহাব, আমাদের অফিসে তো কোনো সিট খালি নেই, আর এখন তো কোথাও চাকরির অফার নেই। হ্যাঁ, তবে একটা কাজ আছে। করবি সেটা? মুগ্ধ, কি কাজ? শিহাব, আমাদের অফিসের বসের মেয়ের মা মারা গেছে তার জন্মের পরেই। স্যারের মা মেয়ের দেখাশোনা করে। স্যার তো অফিস ক্লাস সামলে মেয়েকে সময় দিতে পারে না। স্যারের মা স্যারকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু সে বিয়ে করবে না আর। এখন স্যার একটা বেবিসিটার চাচ্ছে, বিশ্বস্ত কাউকে, যে তার মেয়ের দেখাশোনা করবে। মাসে বেতন 30,000 টাকা দেবে, আর সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া সব স্যারের বাসায় দিবে। তুই কি করবি এটা? মুগ্ধ, বাচ্চা সামলাতে হবে তাই তো? শিহাব, হ্যাঁ। মুগ্ধ, আচ্ছা ঠিক আছে, আমি পারব। এত টাকার স্যালারি এই কম কাজে আমার জন্য সুবিধা হবে। শিহাব, তাহলে তুই কালকে আমার সাথে দেখা কর, আমি ম্যানেজারকে জানাই। মুগ্ধ, আচ্ছা ঠিক আছে। মুগ্ধ ফোন রেখে দিল। কাজটা পেলে আসলেই তার অনেক উপকার হবে। অন্যদিকে সাদাফ মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ভার্সিটিতে ক্লাস করাতে চলে গেছে। সাদিয়া আসছে আজকে বাসায়, তাই সাদাফ কিছুটা চিন্তামুক্ত। সাদাফ ক্লাস করিয়ে অফিসে আসে। অফিসে শিহাব ওকে জানায় যে ওর একজন পরিচিত আছে যে তার মেয়েকে দেখাশোনা করবে, আর সে অনেক ভালো এবং বিশ্বস্ত। সাদাফ জানায় সাদাফের সাথে তাকে দেখা করতে। এদিকে রুহিও চাকরির খোঁজ করেই যাচ্ছে। ওর এক বন্ধুর থেকে জেনেছে খান ইন্ডাস্ট্রিতে বসের পিএ নিয়োগ দেওয়া হয়েছে। রুহি সেখানে আজকে ইন্টারভিউ দিয়ে এসেছে। আল্লাহ আল্লাহ করছে যেন চাকরিটা হয়ে যায়। চাকরিটা পেলে সব পাওনা দিতে পারবে, মাকে অপারেশন করাতে পারবে। পরের দিন মুগ্ধ শিহাবের কথা মতো সাদাফদের বাসায় আসে। মুগ্ধের খুব নার্ভাস লাগছে, কেন জানি খুব ভয় হচ্ছে ওর। মুগ্ধ আসতে করে সামনে এগোয়। তারপর বেল বাজায় সাদাফের বাসার। বেলের আওয়াজে মিসেস খান এসে দরজা খুলেন। দরজা খুলে মুগ্ধকে দেখে তিনি বলেন, মিসেস খান, জি কাকে চাই? মুগ্ধ, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, আমি বেবিসিটার জবের জন্য এসেছিলাম, স্যার আসতে বলেছিল। মিসেস খান, ও আচ্ছা, হ্যাঁ সাদাফ বলেছে কেউ আসবে। এসো মা, ভিতরে এসো। মুগ্ধ ভিতরে যায়।
মিসেস খান সাদাফকে ডাক দেয়। মুগ্ধ চুপচাপ সোফায় বসে আছে। নার্ভাসনেস কমছেই না ওর। সাদাফ মেয়েকে কোলে করে নিয়ে নিচে আসে। মুগ্ধ সেদিকে তাকিয়ে দেখে কি মিষ্টি একটা বাচ্চা। সাদাফ প্রাপ্তিকে মায়ের কোলে দিয়ে সোফায় বসে। মুগ্ধ সাদাফকে দেখে সালাম দেয়। মুগ্ধ, আসসালামু আলাইকুম। সাদাফ, ওয়ালাইকুমুস সালাম। আপনার নাম? মুগ্ধ, মেহরুবা ইসলাম মুগ্ধ। সাদাফ, ওকে। আমি সাদমান হাসান সাদাফ। আর যাকে দেখাশোনা করবেন সে আমার মেয়ে সাফিয়া হাসান প্রাপ্তি। আমার মেয়ের বয়স 3 মাস মাত্র। মুগ্ধ, জি। সাদাফ, কাজ করতে হলে অবশ্যই কিছু শর্ত আপনাকে মানতে হবে, যা এই কাগজে দেওয়া আছে। সাদাফ মুগ্ধের দিকে কাগজ এগিয়ে দেয়। মুগ্ধ কাগজটা হাতে নিয়ে পড়তে লাগে। প্রথম শর্ত, প্রাপ্তিকে কেন্দ্র করে সাদাফকে দুর্বল করার চেষ্টা না করা। দ্বিতীয় শর্ত, প্রাপ্তির যত্নে কোনো ত্রুটি না রাখা। তৃতীয় শর্ত, একদম টাইমলি সব কাজ করা প্রাপ্তির। চতুর্থ শর্ত, একদিন ও কাজে গ্যাপ না দেওয়া। তবে সমস্যা থাকলে জানাতে হবে। মুগ্ধ সবগুলা শর্ত পড়ে তাতে রাজি জানালো। তবে মুগ্ধ ও একটা শর্ত দিল। মুগ্ধ, আমার একটা শর্ত আছে। সাদাফ, কি? মুগ্ধ, আমি এই কাজটা করছি মূলত আমার পড়াশোনার খরচ চালাতে। আমার সকালে ক্লাস থাকবে ভার্সিটির, ওই সময়টুকু আমাকে ছাড় দিতে হবে। সাদাফ, ওকে। ক্লাস করে এখানে আসবেন। ভার্সিটির ক্লাস শুরু হয় 9টা থেকে। 9টা থেকে 11টা ক্লাস করে এখানে আসবেন। ওই সময়টুকু আমার মা প্রাপ্তির খেয়াল রাখবে। মুগ্ধ, জি ধন্যবাদ। আমি আগামীকাল থেকেই আসব। সাদাফ, জি। মুগ্ধ প্রাপ্তিকে দেখে চলে আসে। সাদাফ চলে যায় অফিসে। সোফায় চুপ করে বসে আছে মেহের। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে। এত কিছু হয়ে গেছে তার বোনের সাথে, কিন্তু সে কিছুই জানতে পারল না। মামা তাকে সবসময় তাহলে মিথ্যা বলেছে। মেহেরের সামনে মাহফুজ সালমা বসে আছে। তারাও ভয় আছে। মুগ্ধ বাসায় এসে সোফায় মেহেরকে দেখে থমকে যায়। মেহের ও বোনকে দেখে থমকে যায়। তার সেই ছোট চড়ুই পাখি কত বড় হয়ে গেছে। মেহের দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মুগ্ধ যেন একেবারে অনুভূতিশূন্য হয়ে গেছে। কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারছে না। মেহের বোনের দিকে তাকিয়ে বলে, মেহের, কেমন আছিস চড়ুই পাখি? মুগ্ধ, কেন এসেছেন আপনি? বোনের মুখে এমন কথা শুনে অবাক হয় মেহের। মুগ্ধ আবার বলে, মুগ্ধ, কেন এসেছ তুমি? মেহের, চড়ুই পাখি, তুই রাগ করে আছিস আমার উপরে। আমি জানি তুই রাগ করে আছিস, আর রাগ করাটাই স্বাভাবিক। মুগ্ধ, না, আমি কেন রাগ করব তোমার প্রতি? রাগ করার কি আছে? যার মা বাবা নেই তার আপন কেউ নেও। মা বাবা মরে গেছে তাই সবাই পর হয়ে গেছে। নিজের আপন ভাইও পর হয়ে গেছে। যে ভাই একবারও নিজের বোনের খবর নেয় না। কেমন ভাই সে? বোন মরে গেছে না বেঁচে আছে সেই খবরটুকুও নেওয়ার সময় হয় না যার। আজ সে কি করতে এসেছে? মেহের, চড়ুই পাখি, বিশ্বাস কর, আমি কানাডা থাকতে মামাকে সবসময় তোর খোঁজ নিয়ে আমাকে দিতে বলতাম। মামা সব সময় বলতো তুই ভালো আছিস। আমি কত কথা বলতে চাইতাম তোর সাথে, কিন্তু মামা দিত না কথা বলতে। বলতো তুই আমার উপর রেগে আছিস, কথা বলতে চাস না। আমি জানতাম না তোর বিয়ে হয়ে যাচ্ছে। আমাকে এটা জানানোই হয়নি। মেহেরের কথা শুনে মাহফুজ বলে, মাহফুজ,
কিন্তু আমরা তো তোমার মামাকে ফোন করে বলেছিলাম যে আমরা মুগ্ধের বিয়ে দিচ্ছি, তোমাকে যেন সেটা জানায়। মেহের কি? কিন্তু মামা তো আমাকে এসব কিছুই বলেনি। আমাকে মামা বলতো আপনারা নাকি মুগ্ধকে আমার সাথে যোগাযোগ করতে দেন না। মুগ্ধ নাকি আমার সাথে রাগ করেছে। মাহফুজ, না এমন তো হয়নি। আমি তো মুগ্ধকে তোমার সাথে যোগাযোগ করতে দিতাম, কিন্তু তুমি তো যোগাযোগ করতে না। মেহের, কোথাও একটা মিস্টেক আছে। একটা বড় ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি মুগ্ধকে নিয়ে যাব আজকে, আর ওই ছেলেকে আমি দেখে নেব। আমার বোনের সাথে এমন করার সাহস ওর কিভাবে হয় আমি দেখব সেটা। চল মুগ্ধ। মুগ্ধ মেহেরের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে। মুগ্ধ, আমি কোথাও যাব না তোমার সাথে ভাইয়া, আমি এখানেই ভালো আছি বলেই মুগ্ধ দৌড়ে নিজের রুমে চলে যায়। মেহের বুঝতে পারছে না যে সে আজ বোনের চোখে অপরাধী। কেন তার মামা তার সাথে এমন করল? সালমা খানের কপাল ঘামছে। মেহেরের সন্দেহ যেন তার ভয় আরও বাড়িয়ে দিচ্ছে। এত বছরের করা পরিকল্পনা তার বেরিয়ে আসবে না তো আবার? ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে মেহের। শীতের রাতে কনকনে শীত না পড়লেও বেশ ভালো ঠান্ডাই লাগছে। মেহের একটা কালো হুডিওয়ালা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার আকাশের পানে। মেহেরের আজ খুব আফসোস হচ্ছে। কেন সে মামার সাথে গেল? কেন সে বোনটাকে একা রেখে গেল? আজ সে না গেলে, তার বোনের সাথে থাকলে তার বোনের এই অবস্থা হতো না। আজ তার বোনের চোখে সে অপরাধী হতো না। আজ তার চড়ুই পাখি তার থেকে দূরে থাকত না। মেহেরের খুব কষ্ট হচ্ছে। দুপুরে মুগ্ধ মেহেরের সাথে না যেতে চাইলে, মেহের একাই চলে যেতে চাইলে মেহেরের চাচা ওকে আটকে দেয়। এত বছর পর এসেছে, এভাবে চলে যেন না যায়। মাহফুজের অনেক অনুরোধে থেকে যায় মেহের। মুগ্ধ একবারও আর আসেনি মেহেরের কাছে। এক বুক অভিমান নিয়ে বোন তার ভাইয়ের থেকে দূরে আছে। মেহের এসব ভাবতে ভাবতে ওর ফোনে কল আসলো। মেহের ফোন হাতে নিয়ে দেখে ওর অফিসের ম্যানেজার ফোন করেছে। মেহের ফোন রিসিভ করল। ম্যানেজার, হ্যালো স্যার। মেহের, হ্যাঁ বলুন। ম্যানেজার, স্যার আপনার পিএ নিয়োগের জন্য যে ইন্টারভিউ রেখেছিলাম সেখানে 6 জন ইন্টারভিউ দিয়েছেন। মেহের, আচ্ছা আপনি 6 জনের নাম, ফোন নাম্বার, ছবি, ডিটেইলস আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন। আমি চেক করে সিলেক্ট করে নিব। ম্যানেজার, আচ্ছা স্যার। মেহের ফোন কেটে পকেটে রেখে ছাদ থেকে চলে আসে। মুগ্ধের পাশের রুম হল মেহেরের। মেহের রুমে যাওয়ার আগে বোনের রুমে উকি দিয়ে দেখে মুগ্ধ ঘুমিয়ে গেছে। শীতে ঠিকভাবে কম্বলটা গায়ে দেয়নি। মেহের রুমে এসে কম্বলটা বোনের গায়ে দিয়ে কপালে একটা ভালোবাসা দিয়ে লাইট নিভিয়ে দিল। যাওয়ার আগে বোনের দিকে তাকিয়ে বলল, মেহের, তোর অভিমান আমি ভাঙ্গাবই। তোকে যে এত কষ্ট দিয়েছে ওর জীবন আমি জাহান্নাম বানিয়ে দেব। তোর পায়ে এসে কাঁদবে সে, দেখিস তুই চড়ুই পাখি। মেহের নিজের রুমে এসে বসল। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে 6 জনের সব চেক করল। সব চেক করে মেহেরের একজনকেই ভালো লাগলো, সেটা হলো রুহি। মেহের রুহির নাম্বারে জব কনফার্ম মেসেজ পাঠিয়ে দিল। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে রুহি বিছানায় বসে বই পড়ছিল। ফোনে মেসেজ আসায় মেসেজ চেক করে দেখে জব কনফার্ম মেসেজ এসেছে খান ইন্ডাস্ট্রি থেকে। রুহি তো খুশিতে আত্মহারা। অবশেষে ওর একটা চাকরি হল। এবার ইনশাআল্লাহ ওর জীবনের সব সমস্যা সমাধান হবে। রুহি গিয়ে মাকে জানালো কথাটা। রুহির মাও শুনে অনেক খুশি হল। আগামীকাল সকাল 10টা থেকে রুহির অফিস।
রুহি তাই আর রাত জাগল না, তাড়াতাড়ি বিছানা করে শুয়ে পড়ল। সামনে ওর ভালো দিন আসছে এই আশাই এখন ওর বুকে। সকালে মুগ্ধ আজকেও তাড়াতাড়ি উঠল, উঠে নামাজ পড়ে নিল, তারপর রান্নাঘরে গেল। ভাইটা তার এসেছে, যতই রাগ অভিমান হোক ভাইকে তো অনেক ভালোবাসে ও, তাই ভাইয়ের পছন্দের খাবার রান্না করতে লাগল। মেহেরের মুরগির মাংস আর পরাটা অনেক পছন্দ, তাই মুগ্ধ নিজ হাতে ঝাল ঝাল মুরগির মাংস আর পরাটা বানিয়ে রাখল। নিজের টুকু খেয়ে বাকিটা টেবিলে সাজিয়ে রুমে আসল। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা বাজতে চলেছে। মুগ্ধ তাড়াতাড়ি রেডি হয়ে নিল। ভার্সিটিতে কথা বলে নিয়েছে সে, আজ থেকে ক্লাস করতে পারবে সে। মুগ্ধ একদম রেডি হয়ে বেরিয়ে গেল। ভার্সিটি এসে নিজের ডিপার্টমেন্ট চলে আসে মুগ্ধ। আজকে প্রথম ক্লাস, মুগ্ধের ভালোই লাগছে ওর। মুগ্ধ সব ক্লাস করে 11টায় বের হল। এবার যাওয়ার পালা ওর সাদাফের বাসায়। মুগ্ধ একটা রিকশা নিয়ে সাদাফের বাসার জন্য বেরিয়ে পড়ে। সাদাফের বাসায় এসে কলিং বেল দিতেই সাদাফের মা দরজা খোলে। মুগ্ধ তাকে দেখে সালাম দেয়, সেও সালামের উত্তর দেয়। তারপর মুগ্ধ বাসার ভিতরে ঢুকে সোফায় বসে আছে প্রাপ্তিকে কোলে নিয়ে সাদাফ। ফিটার খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রাপ্তি খাচ্ছে না, কাঁদছে। মুগ্ধ সেটা দেখে সাদাফকে বলে, মুগ্ধ, আমার কাছে দিন, আমি খাওয়াচ্ছি। সাদাফ মুগ্ধের কথা শুনে প্রাপ্তিকে মুগ্ধের কাছে দেয়। প্রাপ্তিকে কোলে নিয়ে এক আলাদা অনুভূতি হচ্ছে মুগ্ধের, এক মা মা অনুভূতি হচ্ছে ওর। প্রাপ্তিকে বুকে নিয়ে এই হাহাকার করা বুকটা যেন প্রশান্তি পাচ্ছে ওর। মুগ্ধ প্রাপ্তিকে কোলে নিয়ে হাঁটতে লাগলো আর একটু একটু করে দুধ দিতে লাগলো। প্রাপ্তি দুধ খাচ্ছে। দেখতে দেখতে দুধটা খেয়ে নিল প্রাপ্তি। সাদাফের মা আর সাদাফ অবাক হল এতে, কারণ তারা আশা করেননি প্রথম দিনেই প্রাপ্তিকে সামলে নিতে পারবে মুগ্ধ। মুগ্ধের সমস্যা হবে ভেবে সাদাফ আজকে বাসায় থেকে গেছে। প্রাপ্তিকে নিয়ে মুগ্ধ এবার সোফায় বসল, তারপর খেলতে লাগল প্রাপ্তির সাথে। প্রাপ্তিও এতে আনন্দ পাচ্ছে, কারণ প্রাপ্তিও হাত পা নেড়ে নেড়ে খেলছে। খেলতে খেলতে প্রাপ্তি ঘুমিয়ে যায়। মুগ্ধ ওকে কোলে করে সাদাফকে জিজ্ঞেস করে কোথায় শোয়াবে। সাদাফ বলে দেয় ওর রুমে দোলনায় শুয়ে দিতে। মুগ্ধ প্রাপ্তিকে নিয়ে দোলনায় শুইয়ে দিল, তারপর নিজে পাশে চেয়ার টেনে বসে রইল। রুহি অফিসে এসে বসে আছে। ম্যানেজার ওকে ওর কেবিন দেখিয়ে দিয়েছে। রুহি নিজের কেবিনে এসে বসে আছে। মেহেরের আসতে লেট হবে তাই। মেহেরের সামনেই রুহির কেবিনে। মেহেরের রুমের জানালা দিয়ে রুহির পুরো কেবিন দেখা যায়। কিছু সময়ের মাঝে মেহের অফিসে আসে। অফিসের সবাই মেহেরকে ওয়েলকাম জানায়। মেহের নিজের রুমে এসে চেয়ারে বসে। তারপর টেলিফোন হাতে নিয়ে কল লাগায় রুহির কেবিনের ফোনে। টেলিফোনের আওয়াজ পেয়ে রুহি ফোন ধরে। রুহি হ্যালো বলতেই মাহির ওপাশ থেকে বলে, মেহের আমার কেবিনে আসুন। রুহি ফোন রেখে মেহেরের কেবিনে যায়। মেহেরের কেবিনের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বলে, রুহি মে আই কামিং স্যার? মেহের ইয়েস কামিং। রুহির মেহেরের কেবিনে ঢুকে। মেহের রুহির দিকে তাকিয়ে বলে, মেহের মিস রুহি রাইট? রুহি জি। মেহের তো আপনি আজ থেকে আমার পিএ। অফিসে সব সময় টাইমলি আসবেন। আর কোনো সমস্যা থাকলে সেটা জানিয়ে দেবেন আগেই। রুহি জি স্যার। মেহের ওকে আপনি এখন আমার জন্য 1 কাপ কফি করে দিয়ে। ওই সেলফ থেকে 4টা ফাইল আছে, সেগুলা নিয়ে গিয়ে লাঞ্চের আগে চেক করে দিন। রুহি জি আচ্ছা স্যার। রুহি মেহেরকে কফি দিয়ে ফাইল নিয়ে কেবিনে চলে আসে।
তারপর ফাইলগুলো চেক করতে থাকে। লাঞ্চের সময় হলে রুহি মেহেরের কেবিনে গিয়ে ওকে লাঞ্চ ঠিক করে দিয়ে আসে। লাঞ্চ টাইম শেষ হলে রুহি ফাইল নিয়ে মেহেরের কাছে সেগুলা দিয়ে আসে। 5টায় শেষ হয়ে যায় অফিস টাইম। রুহি অফিস থেকে বেরিয়ে বাজারে যায় কেনাকাটা করতে ঘরের জন্য। কেনাকাটা করে রিকশা নিয়ে বাসায় চলে আসে। এদিকে সায়মা আরিশকে বিয়ে করার জন্য পাগল করে দিচ্ছে। আরিশ বলছে কিছুদিন পর করবে, কিন্তু সায়মা সোনার মেয়েই না। আরিশ বাসায় এসে বসে আছে। সায়মা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আরিশ ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। এদিকে সায়মা হোটেলে নিজের আরেক বয়ফ্রেন্ডের সাথে রংলীলায় মেতে আছে। সায়মার কাছে আরিশ জাস্ট একটা টাকার খোরাক। মুগ্ধের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আরিশকে ব্যবহার করেছে সে। সায়মা ওর প্রেমিকের বুকে নগ্ন অবস্থায় শুয়ে আছে। নিলয় সায়মার 4 নাম্বার প্রেমিক। টাইম পাস বলাও চলে। সায়মার কাছে এসব যেন কিছুই না। সায়মা একসাথে আরিশকে বোকা বানাচ্ছে আর একদিকে রংলীলা চালিয়ে যাচ্ছে। রাত 10টা। মুগ্ধ সাদাফের বাসা থেকে বেরিয়েছে। সাদাফ দারোয়ানকে বলেছে ওকে একটা রিকশা ঠিক করে দিতে রোজ। দারোয়ান মুগ্ধকে একটা রিকশা ঠিক করে দেয়। মুগ্ধ রিকশায় করে চলে আসে বাসায়। মুগ্ধ বাসায় এসে সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মুগ্ধ আগেই জানিয়েছে এই চাকরির কথা, তাই কেউ ওকে কিছু বলে নাই। তবে মেহের অমত করছিল, কিন্তু মুগ্ধ তা শুনেনি। মুগ্ধ রান্না ঘরে গিয়ে দেখল খাবার রাখা। মুগ্ধ খাবার খেয়ে নিল। মেহের চলে গেছে এ বাসা থেকে। এটা শুনে মুগ্ধ আবার কষ্ট পেল, তবে কি বলল না। মেহের নিজের রুমে বসে আছে। একটু পর একজন লোক ওর রুমে আসে। লোকটাকে দেখে মেহের জিজ্ঞেস করে, মেহের জানতে পেরেছ কিছু? লোকটা হ্যাঁ স্যার, আরিশ যেই মেয়েটার সাথে এখন বর্তমানে আছে সে আপনার চাচার ছোট মেয়ে সায়মা খান। সায়মার নাম শুনে আকাশ থেকে পড়ে মেহের। সব শেষে কিনা তার চাচার মেয়েই তার বোনের সংসার ধ্বংস করল। কিন্তু মুগ্ধ কাউকে এটা বলছে না কেন? মেহের বুঝে উঠতে পারছে না এই কারণ। পরের দিন যথাযথ সময় মুগ্ধ ক্লাস করে বেরিয়ে পড়ে সাদাফের বাসার জন্য। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে রিকশার জন্য। মুগ্ধ আশেপাশে তাকিয়ে রিকশা খুঁজছে, তখন ওর চোখ যায় ওপর সাইডে দিয়ে যাওয়া আরিশের দিকে। আরিশ ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। মুগ্ধ আরিশকে দেখা মাত্রই একটা কষ্ট ফিল করল। মাস্কের আড়ালে থাকা মুখটা নিমিষেই বিষিয়ে গেল। মুগ্ধ তাড়াতাড়ি একটা রিকশা নিল। গন্তব্য সাদাফের বাসা। প্রাপ্তিকে কোলে নিয়ে বারান্দার দাঁড়িয়ে আছে মুগ্ধ। মাত্র ঘুম থেকে উঠেছে মেয়েটা। কান্না করছিল উঠেই। তাই মুগ্ধ কোলে করে বারান্দায় নিয়ে এসেছে। এখন মেয়েটার কান্না থেমে গেছে। মুগ্ধ প্রাপ্তিকে ফ্রেশ করিয়ে ফিটার নিয়ে ওকে খাওয়াতে বসে। প্রাপ্তিও আস্তে আস্তে করে দুধটা খেয়ে নেয়। সাদাফ অফিসে চলে গেছে। পুরা বাসায় এখন মিসেস হাসান আর মুগ্ধ আছে। মুগ্ধ প্রাপ্তিকে নিয়ে নিচে আসে। মিসেস হাসান রান্নাঘরে রান্না করছে। মুগ্ধ প্রাপ্তিকে নিয়ে সেদিকে যায়। মুগ্ধকে দেখে মিসেস হাসান হাসি দিয়ে বলে, মিসেস হাসান, আরে তুমি এখানে? মুগ্ধ, এই তো ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। মিসেস হাসান, আচ্ছা তুমি বসো, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। মুগ্ধ গিয়ে সোফায় বসল। মিসেস হাসান বাটিতে করে গুড়ের পায়েস নিয়ে আসল। বাটিটা মুগ্ধের দিকে এগিয়ে দিল। মুগ্ধ বাটি হাতে নিয়ে টেবিলে রাখল। তারপর প্রাপ্তিকে এক সাইডে কোলে রেখে বাটি থেকে একটু একটু করে পায়েস নিয়ে খেতে লাগল। প্রথম চামচ মুখে দিয়ে মুগ্ধ অনেক অবাক হল।
মুগ্ধ মিসেস হাসানের দিকে তাকিয়ে বলল, মুগ্ধ, পায়েসটা অনেক মজা। মিসেস হাসান, আমার সাদাফের এই পায়েস অনেক পছন্দ। মুগ্ধ, ওহ আচ্ছা। মিসেস হাসান, তোমার বাড়িতে কে কে আছে মা? মুগ্ধ, আমার বাবা মা আমি ছোট থাকতে মারা গেছে। আমার ভাই আছে বড়। আমি আমার চাচার সাথে থাকি। চাচা চাচি আর 2টা চাচাতো বোন আছে। মিসেস হাসান, ওহ আচ্ছা। মুগ্ধ পায়েসটুকু খেয়ে প্রাপ্তিকে নিয়ে রুমে আসে। প্রাপ্তিকে এখন গোসল করাবে তাই ওয়াটার হিটার দিয়ে পানি গরম করে নেয় মুগ্ধ। তারপর প্রাপ্তিকে গোসল করানো শুরু করে। গোসল শেষে ভালো করে শরীর মুছে দিয়ে পাউডার, ক্রিম, লোশন শরীরে মেখে দেয়। তারপর হালকা শীতের জামা পরিয়ে দেয় প্রাপ্তিকে। রুহি মেহেরের সামনে বসে অফিসের ফাইল দেখছে। মেহের তাকে এখানে বসে কাজ করতে বলেছে। মেহের একমনে ল্যাপটপে কাজ করছে। রুহি ওর মতো কাজ করছে। ওদের কাজের মাঝে একটা মেয়ে আসে মেহেরের কেবিনে। মেহের তাকে দেখে হাসি মুখে বলে, মেহের, কেয়া তুমি? কেয়া মাহিরের কাছে এসে বলে, কেয়া, হ্যাঁ আমি। কেমন আছো তুমি? মেহের, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? কেয়া, হ্যাঁ ভালো। দেশে আসলা জানালেও না, এটা ঠিক না। মেহের, সরি, আসলে এসেই বোনকে নিয়ে বিজি ছিলাম। কেয়া, আই নো দ্যাট। তা এ কি তোমার নিউ পিএ? মেহের, হ্যাঁ মিট হিম। সি ইজ মিস রুহি। আর মিস রুহিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড কেয়া। রুহি কেয়ার দিকে মুচকি হাসি দিয়ে বলে, রুহি, হ্যালো ম্যাম। কেয়া, হ্যালো। আচ্ছা, যেটা বলার জন্য আসলাম শুনো। আমার বাবা তোমাকে যেতে বলেছে। আর সাথে আমার বিয়ের কার্ড দিয়ে গেলাম। আসবে কিন্তু অবশ্যই, আর তোমার ওই মিষ্টি পিয়েকেও নিয়ে আসবে কেমন? আর সাথে মুগ্ধকেও। মেহের, আচ্ছা যাব। প্রমিস। কেয়া, ওকে আসি তাহলে। কেয়া চলে যায়। আর মেহের রুহি আবার কাজে মন দেয়। অন্যদিকে সাদাফ আজকে দুপুরে বাসায় আসছে। অফিসের কাজ আজকে দুপুরে শেষ করে চলে আসছে। সাদাফ রুমে এসে দেখে প্রাপ্তিকে নিয়ে মুগ্ধ হাসছে আর প্রাপ্তিও হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। সাদাফ এই দৃশ্য দেখে অনেক খুশি। কিছু সময়ের জন্য সে মুগ্ধের জায়গায় প্রিয়াকে কল্পনা করে। সাদাফের কল্পনার মাঝে মুগ্ধ সাদাফকে দেখে বলে, মুগ্ধ, আপনি? মুগ্ধের আওয়ায় কল্পনা থেকে বেরিয়ে আসে সাদাফ। মুগ্ধের দিকে তাকিয়ে বলে, সাদাফ, আজকে অফিসে তেমন কাজ ছিল না, তাই চলে এসেছি। সাদাফ কাবার্ড থেকে জামা নিয়ে ওয়াশরুমে যায়। গোসল করে এসে প্রাপ্তিকে কোলে নিয়ে আদর করতে লাগে। মুগ্ধ দূর থেকে দাঁড়িয়ে দেখছে। এর মাঝে মিসেস হাসান ওদের খেতে ডাকে। সাদাফ প্রাপ্তিকে নিয়ে চলে আসে নিচে মুগ্ধসহ। খাওয়া দাওয়া শেষ করে প্রাপ্তিকে মুগ্ধের কোলে দিয়ে সাদাফ বারান্দায় গিয়ে বসে। মুগ্ধ প্রাপ্তিকে ঘুম পাড়িয়ে সেখানেই বসে থাকে। কিছু সময় পর সিগারেটের গন্ধ নাকে আসে মুগ্ধের। গন্ধের উৎস খুঁজে দেখে সাদাফ বারান্দায় বসে সিগারেট খাচ্ছে। মুগ্ধ সেটা দেখে অবাক হয়ে বলে, মুগ্ধ, আপনি স্মোক করেন? আচমকা মুগ্ধের এমন প্রশ্নে ভেবাচেকা খেয়ে যায় সাদাফ। তাও নিজেকে সামলে বলে, সাদাফ, সব সময় না, মাঝে মাঝে করি। মুগ্ধ, আপনি জানেন আপনার ঘরে বাচ্চা আছে? তা জেনেও আপনি রুমে স্মোক করছেন? কেমন মানুষ বলুন তো আপনি? আপনি জানেন না সিগারেটের গন্ধ বাচ্চাদের জন্য ক্ষতিকর? সাদাফ, আরে আমি তো রোজ খাই না, বললাম তো মাঝে মাঝে খাই। মুগ্ধ, মাঝে খান আর প্রত্যেক দিন খান। ঘরে কেন খাবেন?
বাহিরে যে খেয়ে আসুন, এসব ছাইপাস। সাদাফ: আশ্চর্য, এখন আমার ঘরে আমি কি করব না করব তার জবাব আপনাকে দেব নাকি? আপনি শুধু প্রাপ্তির দেখাশোনা করার কাজে আছেন। আমার কাজে বাধা দেওয়ার কাজে আপনাকে রাখা হয় নাই। মুগ্ধ: শুনুন, আপনার কাজে বাধা দেওয়ার মতো ইচ্ছা আমার নেই। আমি প্রাপ্তির জন্যই বলছি। আপনি এখানে স্মোক করছেন, তার গন্ধ আমি রুমে বসে পাচ্ছি। তাহলে সেটা তো প্রাপ্তিও পাচ্ছে। তাই তো বলছি, টাকা দিয়ে এই মরণ বাহিরে বসে খেয়ে আসবেন। মুগ্ধের কথায় সাদাফ বুঝতে পারে সে ভুল করেছে। তাই আর কিছু না বলে বেরিয়ে আসে রুম থেকে। মুগ্ধ সাদাফের চলে যাওয়া দেখে ভেঙ্গিয়ে বলে, এ হাসছে ওনাকে পটাতে, ওনার কাজে বাধা দিতে। যেই না চেহারা নাম রাখছে পেয়ারা যত্ত সব। মুগ্ধ গিয়ে আবার প্রাপ্তির পাশে গিয়ে বসে থাকল। 2 দিন পর রুহি রেডি হচ্ছে। মেহের তাকে ফোন করে বলে দিয়েছে রেডি হয়ে অফিসে এসে থাকতে। সে তার বোনকে নিয়ে একেবারে আসবে। রুহি রেডি হয়ে বেরিয়ে যায় অফিসে যাওয়ার জন্য। মুগ্ধকে সাদাফ আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। সাদাফের কোথাও একটা দাওয়াত আছে, সেখানে যাবে সেই জন্য। মুগ্ধ বাসায় এসে দেখে সামিয়ার সাথে দেখা করবে। আশেপাশের আন্টি খালারা আসছে। মুগ্ধ তাদের সালাম দিয়ে নিজের ঘরে যাচ্ছিল, তখন এক মহিলা বলে উঠে, মহিলা: বুঝি না বাবা, আজকালদের মেয়েদের কোনো লজ্জা শরম নাই কেন? ডিভোর্স হয়েছে, স্বামী তাড়িয়ে দিয়েছে, কোথায় ঘরে বসে থাকবে তা না, দেখো বাহিরে গিয়ে ধেই ধেই করছে। আরেকজন মহিলা: হ্যাঁ, একে ডিভোর্সি, তার উপর বাজা, একটু তো লজ্জা থাকা উচিত। বলি ও সালমা, মেয়েকে সাবধানে রেখো, জানতো বাজা মেয়ে মানুষ ভালা না সংসারের জন্য। মুগ্ধ তাদের কথাগুলো শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। চোখের কার্নিশে পানি এসে জমে গেছে। সালমা কিছু বলতে যাবে, তার আগেই দরজার দাঁড়ানো মেহের মহিলাদের উদ্দেশ্যে করে বলল, মেহের, মুখে লাগাম দিয়ে কথা বলেন আন্টিগণ। মেহেরকে দেখে সালমা আর কথা বলে না, চুপ করে বসে থাকে। মেহের মুগ্ধের কাছে গিয়ে ওর হাতে শপিং ব্যাগ দিয়ে বলে, মেহের, এখানে ড্রেস আছে, পরে রেডি হয়ে নিচে আয়। মুগ্ধ বুঝতে পারছে ভাই তার রেগে আছে, তাই সে ব্যাগটা নিয়ে রুমে চলে যায়। মুগ্ধ যেতেই মেহের আবার সেই মহিলাদের কাছে গিয়ে বলে, মেহের, তো কি জানি বলছিলেন যে আমার বোনের লজ্জা থাকা উচিত, সে ডিভোর্সি, আর জানি কি? হ্যাঁ বাজা। হাউ ডেয়ার ইউ টু টক লাইক দ্যাট? আমার বোনকে এভাবে বলার সাহস হয় কিভাবে আপনাদের? আমার বোন লজ্জা কেন পাবে? সে কি চুরি করেছে, না খুন করেছে, না জেল খেটে এসেছে? আমার বোন তার স্বামীকে ছাড়েনি, তার স্বামী তাকে ছেড়েছে অন্য নারীর জন্য। তাহলে আমার বোন কেন লজ্জা পাবে, কেন লুকিয়ে থাকবে? আপনাদের এই সমাজে যে নিয়ম বানিয়ে রাখছেন, ডিভোর্স হলে সেই মেয়েকে কালো চোখে দেখেন। ডিভোর্স তো না জেনেও কোনো পাপ করে ফেলছে সে। একবারও চিন্তা করেন, যেই মেয়েটার ডিভোর্স হয়ে যায় তার ভেতরে কি হয়, কতটা যন্ত্রণা হয়। সমাজের প্রত্যেক লোক তাকে নিয়ে কথা শোনায়। চাওয়ালা থেকে শুরু করে রাস্তার বাজে ছেলেরা, আপনাদের মতো আন্টিগণরাও। মেয়েটা বেঁচে থেকেও মরে যায় আপনাদের এসব কথা শুনে। একটা মেয়ে কোনোদিন স্বেচ্ছায় ডিভোর্সি হয় না, যদি না ওই মেয়ে খারাপ হয়। আজকাল পরকীয়ার কারণে হাজার ঘর ধ্বংস হচ্ছে। কই, যখন কোনো ছেলের ডিভোর্স হয় তখন সেই ছেলেটাকে তো আপনারা এসব বলেন না। তবে কেন একটা মেয়েকে বলেন, যেখানে সে নিজ ইচ্ছায় ডিভোর্সি হয় না? আর বাজা, একবার ও কি মুখে আটকায় না এই নোংরা শব্দটা উচ্চারণ করার সময়? একটা নারী হয়ে অন্য নারীকে কিভাবে এই শব্দটা দিয়ে আঘাত করেন আপনারা? বাজা কেউ ইচ্ছা করে হয় না, আল্লাহর ইচ্ছায় সব হয়। আল্লাহ তায়ালার যাকে যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়েছেন।
আল্লাহ না করুক আপনার ঘরের মেয়ে বাজা হলে তাকে জিজ্ঞেস করবেন কেউ যদি তাকে এই শব্দটা বলে তার কলিজা কতটা জ্বলে। মেহেরের কথা শুনে মহিলারা চুপ হয়ে যায়। তারপর আস্তে আস্তে একজন একজন করে উঠে চলে যায়। তারা যেতেই মেহের সালমাকে বলে, মেহের, আমি জানি আপনি আমাদের ভালোবাসেন না, পছন্দ করেন না, কিন্তু তাই বলে বাহিরের লোকের সামনে আমার বোনকে অপমান করেন। সাহস পান কিভাবে আপনি? মেহেরের কথায় ভয় পেয়ে যায় সালমা। আমতা আমতা করে বলে, সালমা, তারা তো ভুল কিছু বলেনি তাই না? মেহের, শাট আপ, কি ভুল কিছু বলেনি? এসব কথা বলার সাহস আসে কোথা থেকে ওনাদের? আর শুনুন, সময় আসলেই বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল, কে যে ভালো আর কে যে খারাপ। দুধের মধ্য চুনা দিয়ে বেশিদিন চলা যায় না। কথাটা বলেই মেহের মুগ্ধের রুমে চলে যায়। আর সালমা ভাবতে থাকে কি বলে গেল এটা মেহের। তবে কি সে কিছু জানতে পেরে গেছে? মেহের মুগ্ধের রুমে এসে দেখে মুগ্ধ খাটে বসে আছে মাথা নিচু করে। বুঝাই যাচ্ছে নিঃশব্দে কান্না করছে সে। মেহের এসে বোনের পাশে এসে বসল। মুগ্ধ ভাইকে দেখে চোখের পানি মুছে ফেলল। মেহের বোনের দিকে তাকিয়ে বলে, মেহের, লোকের কথার জবাব দিতে পারিস না, আর আমার সাথে ঠিকই রাগ দেখিয়ে বসে থাকিস। মেহের কথা শুনে মুগ্ধ ওর দিকে তাকায়, তারপর বলে, মুগ্ধ, লোকের কথার জবাব দেওয়ার কি আছে, তারা তো সত্যিটাই বলেছে। মেহের, কি সত্যি বলেছে? রেগে মুগ্ধ, যা সত্যি তাই। মেহের মুগ্ধের গালে ঠাস করে লাগিয়ে দেয় একটা থাপ্পড় আর চিৎকার করে বলে, মেহের, খবরদার যদি আর একটা বাজে কথা বলিস। লোকে কোনো সত্যি কথাটা বলেছে? হ্যাঁ, তুই কি ডিভোর্সি ইচ্ছা করে হয়েছিস নাকি ইচ্ছা করে ছেড়েছিস আরিশকে? তোকে আরিশ ঠকিয়েছে, তোর বিশ্বাস ভেঙেছে, যে তোর ত্রুটির জন্য তোকে ছেড়ে অন্য নারীর কাছে গেছে, তার জন্য তুই কেন সমাজের কাছে নিচু হবি? শোন, আমার বোন হয়ে তোকে কেউ কথা শুনিয়ে যাবে আর তুই চুপ করে থাকবি তা হবে না। দরকার পড়লে মেরে রেখে আসবি, বাকিটা আমি দেখে নেব। আর যদি কোনোদিন শুনছি না যে লোকে কিছু বলছে আর তুই তাদের জবাব না দিয়ে এসে এখানে বসে ছিচকাদুনিদের মতো কাঁদছিস, তাহলে তোর খবর আছে। এখন যা, রেডি হয়ে আয়, তোকে নিয়ে একটা দাওয়াতে যাব। আর কোনো রিপ্লাই না, যেটা বলছি সেটা কর। মুগ্ধ আর কথা বাড়ায় না, ব্যাগটা নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। একটা ব্ল্যাক লং ড্রেস এনেছে মেহের। মুগ্ধ সুন্দর করে ওড়না দিয়ে হিজাব বেঁধে নিল আর হালকা একটু সাজল। তারপর বেরিয়ে পড়ল মেহেরের সাথে যাওয়ার জন্য। মেহের অফিস থেকে রুহিকে নিয়ে চলে আসলো কেয়াদের পার্টিতে। সেখানে আসতেই কেয়ার বাবা মেহেরদের আপ্যায়ন করল। মেহের মুগ্ধের আর রুহির সাথে পরিচয় করিয়ে দিল। তারপর কেয়ার কাছে গেল। কেয়াকে আর ওর বরকে অভিনন্দন জানাল। মুগ্ধ আর রুহিকে কেয়ার সাথে রেখে মেহের কেয়ার বাবার সাথে কথা বলতে যায়। মেহের কেয়ার বাবার সাথে কথা বলছে, তখন কেয়ার বাবা বলে, কেয়ার বাবা, তোমাকে আমার আরেক বিজনেস পার্টনারের ছেলের সাথে পরিচয় করিয়ে দেই, দাঁড়াও। কেয়ার বাবা ইশারা করে ডাকল একজনকে, তারপর বলল অমুককে ডেকে আনতে। লোকটা গিয়ে ডেকে আনল তাকে। কেয়ার বাবা সামনে থাকা লোকটাকে মেহেরকে দেখিয়ে বলল, কেয়ার বাবা, মিট মেহের, হি ইজ মাই ফ্রেন্ড সায়েদ হাসানের একমাত্র ছেলে সাদমান হাসান সাদাফ। বর্তমানে হাসান গ্রুপ অফ কোম্পানির মালিক ও। বাবার মারা যাওয়ার পর বিজনেসের সব দায়িত্ব ও পালন করছে। মেহের, হ্যালো। সাদাফ, হ্যালো। কেয়ার বাবা, সাদাফে হল আরিয়ান খান মেহের, মেহেরাব খানের বড় ছেলে। সেও তোমার মতো একজন নামকরা বিজনেসম্যান। সাদাফ, আমি নাম শুনেছি অনেক ওনার। বাবিনী, এভাবে দেখা হয়ে যাবে। মেহের,
আমারও ভালো লাগলো আপনার সাথে দেখা করে। এভাবে ওরা কথা বলার পর খাওয়া দাওয়া করে মেহেররা চলে গেল। পুরোটা সময় মুগ্ধের সাথে দেখা হয়নি সাদাফের। পরের দিন মুগ্ধ ক্লাস করে চলে আসে সাদাফের বাসায়। এসে প্রাপ্তিকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দেয়। তারপর কিছুটা সময় প্রাপ্তিকে নিয়ে খেলে, ওকে গোসল করিয়ে দেয়। তারপর সাদাফের মা আর মুগ্ধ মিলে খাবার খেয়ে নেয়। সন্ধ্যায় সাদাফ বাসায় আসে। অফিসের মিটিং শেষ করে বাসায় এসে পড়ে। মুগ্ধ সাদাফকে বাসায় আসতে দেখে বলে, মুগ্ধ, আপনাকে একটা কথা বলার ছিল। সাদাফ, কি? মুগ্ধ, বলছিলাম যে প্রাপ্তির ঠান্ডার জামা কাপড় তেমন নেই। ঠান্ডাও পড়েছে অনেক, তাই কিছু জামা কাপড় কিনতে হবে। সাদাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। এখনো মার্কেট খোলা থাকে। তাই সাদাফ মুগ্ধকে বলে, সাদাফ, আপনি প্রাপ্তিকে রেডি করে নিচে আসুন, মার্কেটে যাব। মুগ্ধ, আচ্ছা। সাদাফ ফ্রেশ হয়ে শীতের একটা জামা পরে নিচে চলে যায়। মুগ্ধ প্রাপ্তিকে একটা গরম কাপড় আর একটা রেবিটের হুডিওয়ালা জ্যাকেট পরিয়ে রেডি করে নিচে আসে। সাদাফ ওদের দেখে গাড়িতে গিয়ে বসে। তারপর মুগ্ধ গিয়ে গাড়ির পিছনের সিটে বসে। সাদাফ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময়ের মাঝে মার্কেটে এসে পৌঁছায় ওরা। মুগ্ধের অনেক শীত লাগছে, সাথে কোনো শীতের কাপড় নেই ওর। আর আজকে ঠান্ডা লাগছে অনেক। মার্কেটে ঢুকে সাদাফ মুগ্ধ সোজা চলে যায় কিডস এরিয়ায়। সেখানে গিয়ে প্রাপ্তির জন্য জামা কাপড় দেখতে লাগে দুজনে। সাফাদের যা পছন্দ হয় সেটা মুগ্ধের পছন্দ হয় না। তাই মুগ্ধ সাদাফকে বলে, মুগ্ধ, আপনি রাখুন জামা চুজ করা। আপনার চুজ করা জামা পরলে ওকে মেয়ে কম জোকার লাগবে বেশি। সাদাফ, তাহলে আপনি খুঁজেন দেখি। মুগ্ধ, হ্যাঁ আমিই খুঁজব। নিন, ওকে ধরুন। মুগ্ধ প্রাপ্তিকে সাদাফের কোলে দিয়ে জামা চুজ করতে লাগল। 45 মিনিট ধরে প্রায় 50টার মতো জামা চুজ করে বের করেছে মুগ্ধ। সাদাফ দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলে, সাদাফ, এই জন্যই কেউ বলেছিল জীবনে আর যাই করো না কেন মেয়ে মানুষ নিয়ে শপিং করতে এসো না। এরা সব জিনিস নিয়ে এত কনফিউজ থাকে, পুরো 3 দিন লাগিয়ে দেবে শপিং করতে করতে। অবশেষে জামা চুজ করা শেষ করে মুগ্ধ। কাউন্টারে বিল দিতে আসলে কাউন্টারে থাকা মেয়েটা ওদের দেখে বলে, মেয়েটা, আপনারা খুব মজার কাপল। বেবির জন্য কাপড় চুজ করতে গিয়ে কি মজা করলেন আপনি আর স্যার। অনেক সুন্দর কাপল আপনারা। আপনাদের আর আপনাদের বাচ্চার জন্য অনেক দোয়া রইল। সাদাফ মেয়েটাকে কিছু বলতে যাবে তার আগেই ওর ফোনে কল আসে। মুগ্ধ আর রিপিট কিছু বলতে যায় না। জিনিস নিয়ে বেরিয়ে আসে ওরা। তারপর সাদাফ মুগ্ধকে নিয়ে মেয়েদের দোকানে ঢুকে। মুগ্ধ বুঝতে পারে না এখানে কেন এসেছে সাদাফ। সাদাফ দোকানে ঢুকে বলে, সাদাফ, শীতের গায়ে দেওয়ার চাদর আছে লেডিস? দোকানদার, জি স্যার আছে। সাদাফ, দেখান তো। দোকানদার কতগুলা লেডিস চাদর দেখালো। সবগুলার মাঝে একটা নীল রঙের একটা চাদর পছন্দ হলো, সেটা নিল। চাদরটা নিয়ে মুগ্ধের দিকে এগিয়ে দিল সাদাফ আর বলল, সাদাফ, বাহিরে এখন অনেক ঠান্ডা। নিজের সাথে ঠান্ডার কাপড় রাখবেন, না হলে অসুস্থ হয়ে যাবেন। মুগ্ধ কেমন দ্বিধা লাগছিল সাদাফের থেকে এটা নিতে। সাদাফ সেটা বুঝতে পেরে বলে, সাদাফ, দ্বিধা লাগার কিছু নেই, নিন এটা। মুগ্ধ ওটা নিয়ে গায়ে দিল। সাদাফ প্রাপ্তিকে নিয়ে খেলনার দোকানে গেল। অনেকগুলা খেলনা কিনে নিল মেয়ের জন্য। একটা বাবু নেওয়ার ট্রলি নিল। কেনাকাটা শেষ করে করে চলে আসলো বাসায়। মুগ্ধ আর যায়নি, সেখান থেকেই বাসায় চলে আসলো।
দেখতে দেখতে রুহি এখন অনেকটা ফ্রি মেহেরের সাথে। ভয় পাওয়াটা কমে গেছে অনেক মেহেরকে। মেহেরেরও অনেক ফ্রেন্ডলি লাগে রুহিকে। এদিকে মুগ্ধ আর প্রাপ্তির রিলেশনও অনেক ভালো হয়েছে। প্রাপ্তি অনেক ভালো মিশে গেছে মুগ্ধের সাথে। সাদাফ এখন টেনশন মুক্ত মেয়ের দেখাশোনা নিয়ে। সাদাফের মা আর মুগ্ধেরও অনেক সখ্যতা হয়েছে। এদিকে সায়মা আরিশকে বিয়ের জন্য পাগল করে দিয়েছে। তাই আরিশ বিয়ে করার ডিসিশন নিয়েছে। আগামী পরশু তারা বিয়ে করবে। সামিয়ার শ্বশুরবাড়ি থেকে সামিয়াকে দেখতে এসেছে ওর শাশুড়ি শ্বশুর। সামিয়ার স্বামী বর্তমানে ঢাকার বাহিরে আছে, তাই সে আসেনি। সামিয়ার শাশুড়ি মুগ্ধকে দেখে সামিয়ার কাছে জিজ্ঞেস করে, সামিয়ার শাশুড়ি, এটা তোমার চাচাতো বোন না? যার বিয়ে হয়েছিল কিন্তু সন্তান জন্ম দিতে না পারায় স্বামী ছেড়ে দিয়েছে। সামিয়ার ওর শাশুড়ির বলার ধরন একদম পছন্দ হয় নাই। তাও সে বলে, সামিয়া জি, ও আমার চাচাতো বোন। সামিয়ার শাশুড়ি, শুনো, তুমি কিন্তু সাবধানে থেকো। এসব মেয়েদের সংস্পর্শে যাবা না। এরা কিছু দিল খাবা না, বুঝলে, না হলে বাবুর ক্ষতি হবে। সামিয়ার শাশুড়ি এগুলা বলছিল তা মুগ্ধ দরজার আড়াল থেকে শুনল। শুনে চুপ করে চলে আসলো রুমে। এসে নীরবে কেঁদে নিল। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ল ক্লাসে যাওয়ার জন্য। সামিয়া ওর শাশুড়ির কথা শুনে বলল, সামিয়া, মাফ করবেন মা। একটা কথা না বলে পারছি না। আপনি আমার বোনকে এভাবে বলছেন? আপনি কি ভুলে গেছেন আপনার নিজ মেয়ের বিয়ে হয়েছে আজ 5 বছর, এখনো তার বাচ্চা হয়নি? সে হিসাবে সেও তো বন্ধা হলো, তাই না? তাহলে সে যদি আমাকে দেখতে আসতে পারে, আমাকে খাওয়াতে পারে, তবে আমার বোন কি অপরাধ করেছে? চিন্তাধারা পাল্টান মা, না হলে জীবনে উন্নতি হবে না। সামিয়ার শাশুড়ি সামিয়ার কথায় অনেক লজ্জা পেল। মেহের মুগ্ধের জন্য একটা ইন্স্যুরেন্স করে রেখেছিল, আগামীকাল তারিখ, সেটা মেয়াদ পূরণ হবে। মুগ্ধ জানে না এই কথা। মেহের এটা মুগ্ধের পড়াশোনার জন্য করে দিয়েছিল। মেহের জানে তার বোন এখন তার থেকে টাকা নেবে না, তাই এটা উঠিয়ে বাবার নাম করে দেবে। মেহের অফিসে এসে দেখে আজকে এখনো রুহি আসেনি। তাই রুহির নাম্বারে কল দেয়, কিন্তু ফোন অফ। মেহের ভাবল হয়তো আসতে কোনো কারণে লেট হচ্ছে, তাই আসছে না এখনো। চলবে।